কোন পথে বাংলাদেশ জানতে এবং জানাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দুজন। আপনারা বরাবরই আমার এই আয়োজনে থাকেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। কিন্তু বাংলাদেশে নানান রকম ঘটনা যে ঘটছে, মানুষের মধ্যে একটা একটা অজানা ভয়, একটা শঙ্কা কাজ করছে, যা প্রতিনিয়ত আমি শুনতে পাই। তারা আশঙ্কা করছেন বাংলাদেশে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। কেন তাদের মনে এই আশঙ্কা রয়েছে, এই প্রশ্নটি যেমন থাকবে, তেমনি আমরা দেখছি যে নির্বাচন নিয়ে বর্তমান সরকারের একটা অনীহা দেখতে পাচ্ছি। অনীহা ইন আ সেন্স যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, যে কোনো বিবেচনায় দ্রুত নির্বাচন হওয়াটা জরুরি, এটি যে কোনো সুস্থ মানুষ অনুধাবন করতে পারছে। কিন্তু এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে রাজি নন, তারা চান জুনের মধ্যে নির্বাচন। কেন তারা আরো 6 মাস বাড়াতে চায়? আহ, সংস্কার কি লক্ষ্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা যখন জাপানে গেছেন, সেখানে তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল চায় ডিসেম্বরে নির্বাচন। একটি রাজনৈতিক দল। তিনি স্পষ্টভাবে বিএনপির দিকে ইঙ্গিত করেছেন। অন্য রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চায় না, তিনি এমনটি বলতে চেয়েছেন। অথচ বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদেরকে একটি মাত্র রাজনৈতিক দল বলে অভিহিত করে প্রধান উপদেষ্টা আসলে কি ইঙ্গিত দিতে চাইলেন? অন্যদিকে বিএনপির তরফ থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টা চায় না নির্বাচন ডিসেম্বরে হোক। ফলে একজন ব্যক্তি চায় না ডিসেম্বরে নির্বাচন হোক। আমি বিশ্বাস করি বাংলাদেশের সব শ্রেণীর পেশার একদমই বিবেকবান মানুষ এবং যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা চান খুব দ্রুত একটি নির্বাচন, যাতে করে যে সংকটে বাংলাদেশ পড়েছে তার থেকে উত্তরণ ঘটে এবং বাংলাদেশ আবারও জনপ্রতিনিধিদের হাতে ফেরত আসে। কিন্তু সেটি করতে কেন অনীহা, আজকে আমরা এই বিষয়ে খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন লেখক, সাংবাদিক, গবেষক মঞ্জুরুল হক এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব মঞ্জুরুল হক, আমি যদি প্রথমে আপনার কাছে আসি, যে নির্বাচন নিয়ে আমরা দেখছি একেবারে সরকার এবং বিএনপি, মানে প্রধান উপদেষ্টা এবং বিএনপি একেবারে মুখোমুখি অবস্থানে, আর নেপথ্যে আছেন সেনাপ্রধান। সেনাপ্রধান স্পষ্টতই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছেন। তাহলে কি বিএনপি এবং প্রধান উপদেষ্টা একই সঙ্গে কথা বলছে এবং প্রধান উপদেষ্টা সেটি অগ্রাহ্য করছেন কিনা? ধন্যবাদ। এর আগে আমাদেরকে বুঝতে হবে যে সরকার যে কারণে বসেছে এখানে, সেই পারপাসটি সার্ভ হয়েছে কিনা বা উদ্দেশ্যটি সম্পন্ন হয়েছে কিনা। তো আমরা সবাই বলি, বিভিন্ন মানুষ বলা বলি করে, বিভিন্ন যারা স্টেক হোল্ডার এই জুলাই অভ্যুত্থানের, তারা বলা বলি করে যে আওয়ামী লীগের 16 বছরের স্বেচ্ছাচারী শাসন, স্বৈরাচারী শাসন, এর ফলে মানুষের দুর্ভোগ, মানুষের প্রতিবাদ, তার থেকে সংক্ষুব্ধ হওয়া, তার থেকে গণজাগরণ, তারপরে অভ্যুত্থান বা বিপ্লব। পুরো ঘটনাটি আসলে এইরকম না। তো এইটা পরিষ্কারভাবে বুঝতে হবে আমাদের, যেটা আন্তর্জাতিক খেলা। এই আন্তর্জাতিক খেলায় যতক্ষণ পর্যন্ত গোল না হবে, অর্থাৎ মূল যে খেলোয়াড় যারা খেলাচ্ছেন তাদের উদ্দেশ্য সফল না হবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, এই অভ্যন্তরীণ বিষয়গুলো পেকে উঠবে না। তো বিএনপি যতই চিৎকার করুক বা অন্য দল যতই দাবি জানাক, বিএনপি সরকার যতই মুখোমুখি থাকুক, বা সেনাপ্রধান যতই বলে দিন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে, পয়লা জানুয়ারিতে নতুন সরকার ক্ষমতায় বসবে, এই কথাগুলো আসলে কোনো ভ্যালু নেই। বিকজ অফ, আপনাকে খুব সংক্ষেপে যদি আমি বলি, বুঝতে হবে জিনিসটা, সেইটি হলো যে শেখ হাসিনার যে বক্তব্যটি 2023 সাল 24 সালে উনি বারবার বলেছেন যে একজন সাদা মানুষ আমাকে প্রপোজাল দিয়েছিল সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দেওয়ার জন্য, এবং এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার ব্যাপারে আমার সম্মতি চেয়েছিল, আমি সম্মতি দেইনি। এবং তারা বলেছিল যদি আপনি এটা দেন তাহলে আপনি লং লাইফ
সরকারে থাকতে পারবেন, প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কেউ আপনার প্রতিবাদ করতে আসবে না। তারপরে উনি সেটা দেননি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে একটি বৃহৎ শক্তির সত্যিকার অর্থে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই জায়গায় একটি ঘাঁটি করা দরকার। এটা হলো সব কথার শেষ কথা। সেই ঘাঁটি করার জন্য, ঘাঁটি কেন করা দরকার সেটা অনেক অনেক লম্বা বিষয়। খুব সংক্ষেপে যদি বলি যে মালাক্কা প্রণালী বন্ধ করে চীনকে এই জায়গাটায় স্টাক করে দেওয়া। চীনের প্রায় 60-70% এক্সপোর্ট ইম্পোর্ট এই মালাক্কা প্রণালী দিয়ে হয়। সুতরাং এই জায়গাটায় যদি আমেরিকা বন্ধ করে দিতে পারে, তাহলে চীনের সাথে তাদের একটা যে দ্বৈরথ চলছে, তাদের একটা যে অর্থনৈতিক যুদ্ধ চলছে, সেই ব্যাপারে তারা জয়ী হবে এবং চীনকে একঘরে করে দেওয়া হলো বা ব্লক করে দেওয়া হলো। তাহলে মালাক্কা প্রণালী বন্ধ করতে হলে মালাক্কা প্রণালীর আশেপাশে তাদের একটি ঘাঁটি দরকার। তো সেই ঘাঁটি হচ্ছে মিয়ানমারের রাখাইন প্রদেশ। যেহেতু মিয়ানমারের রাখাইন প্রদেশ এখন পর্যন্ত সম্পূর্ণ স্বাধীন নয়, এখন পর্যন্ত সেখানে মিয়ানমার সরকারেরও, জান্তা সরকারেরও ভূমিকা আছে, রাখাইন আর্মিরও ভূমিকা আছে, সেহেতু বাংলাদেশ হচ্ছে একটি নিরপেক্ষ দেশ। সেইখানে তার একটা ঘাঁটি করা দরকার এবং ঘাঁটি করতে গেলে সেখানে একটা পুতুল সরকার দরকার। এই পুতুল সরকারের প্ল্যানটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বসানো হলো ডিপ স্টেটের পক্ষ থেকে। এখন সেই সরকার বসার পরে যেভাবে স্মুথলি যাওয়ার কথা ছিল, যেভাবে মার্কিন স্বার্থগুলো সংরক্ষিত হওয়ার কথা ছিল, সেভাবে কিন্তু সরকার পারেনি, কারণ সরকার জনপ্রিয় নয় বা সরকার টেকনিক্যালি কাজটি করতে পারেনি। সেহেতু যতক্ষণ পর্যন্ত না ওই ঘাঁটিটা নিশ্চিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওখান দিয়ে রাখাইন আর্মির কাছে লজিস্টিক পৌঁছাচ্ছে এবং রাখাইন আর্মি মিয়ানমারের একটা বড় অংশ দখল করে মিয়ানমারের যে রেয়ার মিনারেল আর্থ যে আছে সেগুলোকে আমেরিকার মানে আমেরিকার কাছে হস্তান্তর করছে বা আমেরিকা নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে স্টেবল একটি নির্বাচন বা পরিস্থিতি শান্ত করার মতন কোনো বিষয় আসবে না। তো এই না আসার ফলে যেটা হবে যে এই যে তিন পক্ষ, বিরোধী দল বা ডক্টর ইউনূসের বিপক্ষ দল বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের পক্ষের দল সহ ডক্টর ইউনূস, এই তিন পক্ষের যে নির্বাচন নিয়ে যে টানা হেঁচড়া চলছে, যে চাপানুতর চলছে, সেইখানে আগামী 1 বছর এইভাবে চলতে থাকবে। বিএনপি আলটিমেটাম দেবে, জেনারেল ওয়াকুরুজ্জামান আলটিমেটাম দেবেন, সরকার বিভিন্নভাবে এই জিনিসটি উপেক্ষা করবেন। উপেক্ষা করার পরে যখন দেখবেন যে হ্যাঁ এখানে তাদের স্বার্থটা সংরক্ষিত হয়েছে, তিনি যে পারপাসে এখানে বসেছিলেন, যে দায়িত্ব নিয়ে বসেছিলেন সেটি সম্পন্ন করতে পেরেছেন, তখন তিনি নির্বাচন দেবেন। এর আগ পর্যন্ত নির্বাচন নিয়ে আমরা এই যে টানাপোড়েন বা টানটান উত্তেজনা এগুলো দেখতে থাকবো। এগুলোর বেসিক্যালি কোনো পরিণতি নেই। ধন্যবাদ। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনিও কি এমনটাই মনে করেন কিনা? জি স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? দেখুন, আমার সহ আলোচক মহোদয় যে বিশ্লেষণটি হাজির করলেন, এর সঙ্গে আপনার দ্বিমত প্রকাশ করার কোনো স্পেস বা স্কোপ আছে বলে আমি মনে করি না, বরং তার সঙ্গে আরো কিছু কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করা যেতে পারে। কিরকম? আপনি তো জানেন যে আমি একটা পুরো পার্সপেক্টিভ ধরে যে কোনো ব্যাখ্যা হাজির করি। আমি সেটি আবার মনে করিয়ে দিতে চাই। পৃথিবীর যে রাজনৈতিক মানচিত্র, সেটি বড় আকারে আপনার পরিবর্তিত হয়েছিল প্রথম মহাযুদ্ধ অবসানের পরে, দ্বিতীয় মহাযুদ্ধ অবসানের পরে, তৃতীয়বার 90-এর গ্লোরিয়াস রেভলিউশনের পরে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে খান হয়ে যায়। তার মধ্য থেকে 15টি নতুন রাষ্ট্রের জন্ম হয়। এখন এই চতুর্থ ফেজ আমাদের দ্বার প্রান্তে, যেখানে রিড্রয়িং অফ দি ওয়ার্ল্ড ম্যাপ আবারও ঘটবে এবং বাংলাদেশ হচ্ছে একটা মাস বা সোজা কথায় সীমান্তবর্তী এলাকা। খেয়াল করে দেখেন, আপনার মরক্কো থেকে শুরু করে টানা পাকিস্তান পর্যন্ত জিওগ্রাফিক্যালি কন্টিগুয়াস মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর অধ্যুষিত অঞ্চল। দ্বিতীয় যে বিচ্ছিন্ন অঞ্চলটি আছে সেটি হচ্ছে মালায়ান আর্কিপেলাগো।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, দারুসালাম, সাউদার্ন ফিলিপিন্স। এরপরে তৃতীয় আইসোলেটেড যে পকেটটা সেটা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, বাংলাদেশ, সন্নিহিত পশ্চিমবঙ্গ, আসাম এবং আপনার পার্বত্য ত্রিপুরা অঞ্চলেও এটা সম্প্রসারিত। এখানে আপনার ওই যে খ্রিস্ট পূর্ব 2700 বছর আগে আপনার 10টি যে গোত্র হারিয়ে গিয়েছিল ইসরায়েলাইটদের, তার মধ্যে একটি বনি মানাসা, তারা আসারীয় পারসিকিউশনের মুখোমুখি হয়ে আমাদের এই অঞ্চলে এসে থিতু হয়, মণিপুর এবং মিজোরামে। এবং এমনকি আমাদের এই যে সাজেক ভ্যালি, সেখানেও কিন্তু একটি ইহুদি গ্রাম খুঁজে পাওয়া গিয়েছিল। তো এরা আপনার স্থানীয়ভাবে যে গোত্র ভিত্তিক সমাজ আছে, আপনার ম্রো এবং খুমি আমাদের বান্দরবান পার্বত্য এলাকায়, এখানে জিয়াউর রহমানের শাসন আমলে ক্রামা নামে একটি নতুন ধর্ম প্রবর্তিত হয়, কম্বিনেশন অফ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড বুদ্ধিজম। এবং এটি ম্যানলে ম্রো নামে একজন ব্যক্তি আইজল থেকে এসে সম্প্রচার করেছিলেন। এবং আপনি জানেন যে রাতারাতি আপনার মিজোরামের আইজলে অবস্থিত যে গির্জাগুলো ছিল সেগুলো আপনার এই ইহুদি উপাসনালয়ে রূপান্তরিত হয়েছিল, সিনেগগে। সেটা নিয়ে টাইমস একটা কাভার স্টোরি করেছিল, সেটি সবাইকে ভাবিয়ে তুলেছিল। এবং মেনলি এই নন লিটারেট সোসাইটিটাকে আপনার স্বরলিপি প্রদান করেন এবং একটা পর্যায়ে গায়েব হয়ে যান, বলে যান তিনি আবার ফিরে আসবেন অপেক্ষা করবার জন্য সবাইকে। তো মানে ফিল্ড বিল্ডিং এর যে কাজটা সেটি কিন্তু ইতিমধ্যে সাধিত হয়েছে। এখন যে বিষয়টা, এই যে রোহিঙ্গা ইস্যুটা, তার সঙ্গে সাকসেসিভলি এখানে আমরা দেখেছি মিথস্ক্রিয়া। আপনার কাশেম রাজার নেতৃত্বে আপনার পাকিস্তান আমলে এই যে রোহিঙ্গাদের ইনফ্লাক্স শুরু হলো, সেটা কন্টিনিউ করলো। জিয়াউর রহমানের শাসন আমলে আবারও আপনার দেখলাম আমরা রাবেতা এখানে কাজ করতে আসলো পুনর্বাসনের, এবং সেটার নেতৃত্ব দিয়েছিলেন রাবেতা কান্ট্রি র্যাপ মীর কাসেম আলী, যিনি ফাঁসি কাস্টে দণ্ডিত হয়েছিলেন পরবর্তীতে। এবং এই মীর কাসেম আলী হচ্ছেন জামাত এবং এই ঘরানার মধ্যে কর্পোরেট কালচার প্রবর্তক। তিনি নয়া দিগন্ত, তারপরে দিগন্ত টেলিভিশন, কেয়ারি সিন্দাবাদ প্রভৃতি ভেঞ্চার গুলো তার হাত দিয়ে তৈরি। এবং তিনি স্বাধীন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা, ইসলামী ছাত্রী সংস্থাও তার পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে। এবং কদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ইসলামী ছাত্রী সংস্থা দীর্ঘদিন পর আবার ইমার্জ করেছে এই প্রফেসর ইউনুসের শাসন আমলে। এখন আপনার প্রফেসর ইউনুস তিনি প্রথম যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, তার সেই মার্কিন মুলুকে অবস্থানকালীন সময়ে রাশিয়ান অর্থোডক্স চার্চে অনুবর্তী নারী, তিনি শর্ত দিয়ে তাকে বিয়ে করছেন, তাকে তার স্বধর্মে দীক্ষিত হতে, এবং সেটি তিনি সানন্দে কবুলও করেছিলেন। এখন তারপরে আমরা তার অবশেষ হিসেবে এখনো দেখছি যে তার যে নন্দিত ব্যালেরিনা কন্যা সন্তান, তিনি কিন্তু নিয়মিত চার্চে যান, রাশিয়ান অর্থোডক্স চার্চ সেইখানে। এবং আপনার ইউনুস প্রায়শই কিন্তু এই উত্তর পূর্ব ভারতের খ্রিস্টান অধ্যুষিত এবং জুইশ প্রেজেন্স আছে এই রাজ্যগুলির সম্পর্কে নানান রকমের বয়ান তিনি দায়িত্ব নেওয়ার আগে এবং পরে কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি কিন্তু বলে যাচ্ছেন। এখন ধরুন স্বধর্মের লোকের প্রতি মানুষের একটা সিম্প্যাথি থাকতেই পারে এবং এটা সহজাত। আর যদি আপনি কালা পাহাড় হন, মানে নব দীক্ষিত ধর্মের প্রতি আনুগত্য কিন্তু তখন বেশি পরিমাণে যার পর নাই দেখান। এখন ধরুন রিড্রয়িং অফ দি ওয়ার্ল্ড ম্যাপের অংশ হিসেবে এই অঞ্চলে এই বিচ্ছিন্ন মুসলিম যে আপনার পকেটটি আছে, সেখানে যে ডেমোগ্রাফিক ব্যালেন্সে পরিবর্তন নিয়ে আসা যায়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের খ্রিস্ট এবং জু অধ্যুষিত অঞ্চলগুলো যদি বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দেয়া যায়, তাহলে ডেমোগ্রাফিক ব্যালেন্স চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেলে এই অঞ্চলে আবার ভিন্ন ভিন্ন
আপনার রিড্র করার প্রয়োজন হতে পারে। আবার এখানে সাধারণভাবে যেহেতু অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল, কিন্তু বেসিক্যালি তারা বর্ন অ্যাগেইন জু, এবং সেটি ইসরায়েলের চিফ রাবাই এসে সার্টিফাই করে গেছে। এবং সেজন্যই মিসেস গোল্ডা মেয়ার যখন প্রাইম মিনিস্টার ছিলেন ইসরায়েলের, তিনি আপনার তাদেরকে এল ব্যবহার করে, ইসরায়েলি এয়ারলাইন ব্যবহার করে কাঠমান্ডু থেকে ভিসা দিয়ে প্রায় 12,000 মিজোকে তিনি ইসরায়েলের নাগরিকত্ব প্রদান করেছেন। এখন যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথ নাই, এর চেয়ে বেশি লোক তাদের পক্ষে অ্যাবজর্ব করা মুশকিল। তো সেকেন্ড একটা ইসরায়েল যদি এখানে গঠন করা যায়, এবং সেটার জন্য আবার সি অ্যাক্সেস অত্যাবশ্যক, সমুদ্র ছাড়া সেই ল্যান্ডলকড কান্ট্রি হিসেবে টিকতে পারবে না। ফলে সেই লক্ষ্যে তারা কাজ করছেন নিরবিচ্ছিন্নভাবে। এবং কিছুদিন আগেও মিয়ানমারে যিনি ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি সবাইকে অবাক করে একজন নাগা রমণীকে বিয়ে করেছিলেন। এখন এই যে অ্যাক্রস দ্য বর্ডার আপনার এই যে ম্যারেজ অফ কনভেনিয়েন্স, এটিও কিন্তু অনেকের আইব্রাউ রেস করতে সহায়তা করেছে। পুরো এলাকাটা আপনার সেই 47 থেকে কিন্তু টপসিটারি একটা অবস্থায় আছে। আপনার নাগা নেতা আপনার ফিজো এবং মিজো নেতা লালডেঙ্গা, তারা কিন্তু গুলশানে বসবাস করতেন। পুরো এই যখন মাশরিকে পাকিস্তান বা ইস্ট পাকিস্তান ছিল, তখন ঢাকার এই অভিজাত এলাকায় তাদের অ্যাবর্ড ছিল। 71-এ স্বাধীন বাংলাদেশে অভ্যুদয়ের পরে তারা চলে যেতে বাধ্য হন, এবং বঙ্গবন্ধুর আমলে 74-এর দিকে যে কম্বিং অপারেশনটা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম জুড়ে, সেখান থেকে বৈরী, নাগা এবং মিজো তাদেরকে বাধ্য হয়ে চলে যেতে হয়। ফলে এই 75-এর পট পরিবর্তনের পরে কিন্তু আবার তারা রিগ্রুপড হওয়া শুরু করে, এবং আপনার এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহত সমিতি, তার থেকে অফশুট হয়ে বেরিয়ে আসে ইউপিডিএফ, তারপরে আবার কেএনএফ, এবং সম্প্রতি খেয়াল করে দেখেন যে হাজার হাজার জামা কাপড় ইউনিফর্ম ধরা পড়লো আপনার চট্টগ্রামে। পরে জানা গেল এটা কেএনএফ এর জন্য নয়, বেসিক্যালি আরাকান আর্মির জন্যই তৈরি করা হচ্ছে। এখন আরাকান আর্মির যে ফুড সোলজার, তাদের আপনার লজিস্টিক সরবরাহের দায়িত্ব গোলেমালে আমাদের ঘাড়ে এসে পড়েছে, এবং আমরা সব দিক থেকেই সুইটেবল। সেই জন্য আন্তর্জাতিক শক্তি নিচয় ইসরায়েল বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, সবারই একটা শ্যানো দৃষ্টি আছে এই অঞ্চলের দিকে। আর যেহেতু আন্তর্জাতিকভাবে এই যে কোলকে পাইয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেখানে এই লবিগুলো খুব জোরদার ভাবে আপনার একটা প্রোডাক্ট, ফিনিশড প্রোডাক্ট তৈরি করেছে, তার নাম হচ্ছে প্রফেসর ইউনুস, দ্য নোবেল লরেট। এবং একদিনে কিন্তু এই ব্র্যান্ডটা তৈরি হয়নি, দীর্ঘদিনের দানা পানি ব্যবহার করা হয়েছে। আর আপনি জানেন যে ভ্যাটিকান ইকুইভ্যালেন্ট যেটা অ্যাপল ইনস্টিটিউশনের, সেটির অবসান ঘটেছে মুসলিম ওয়ার্ল্ডে 1924 সনে। মোস্তফা কামাল আতাতুর্ক অ্যাবলিশন ঘোষণা করেন খিলাফতের। সিন্স দেন সৌদিরা ওই ভ্যাকামটা পূরণ করবার চেষ্টা করেছে। দুই পবিত্র মসজিদের খাদেম এই আপনার তকমা নিজেদের কপালে নিয়ে, আর তাদের চ্যালেঞ্জার হচ্ছে আবার জর্ডানের বাদশাহ। তারা বলেন যে তারা হাশেমাইট, অর্থাৎ বনি হাশেম গোত্রের উত্তরাধিকার তারা বহন করেন। সেই জন্য তাদের দেশের নাম হচ্ছে হাশেমাইট কিংডম অফ জর্ডান, খেয়াল করেন। এবং এই পরস্পর বিরোধী বিষয়গুলো কিন্তু বিদ্যমান, এবং সেখানে আপনার সৌদিদের একটা স্টেক আছে এই রোহিঙ্গাদের ক্ষেত্রে। মক্কায় বিশাল রোহিঙ্গা পল্লী আছে, তারা সবাই কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে স্থিতধী হয়েছে, এবং ইউনূস সরকার আসার পরে সেগুলোকে আবার রেগুলারাইজ করা হয়েছে, মানে যেটি আগে আটকে ছিল। আপনি যদি ইন্টারভিউ করেন কখনো সৌদি আরবে বাংলাদেশে নিযুক্ত আমাদের মান্যবর সাবেক রাষ্ট্রদূত গোলাম মসি মহোদয়, যিনি রাজনৈতিক ভাবে এলিট কোটায় রাষ্ট্রদূত হয়েছেন, পেশাদার কূটনীতিক নন, এবং তার চোখ কান যথেষ্ট খোলা, এবং আমি আপনাকে অনুরোধ করবো তাকে একদিন খোলামেলা এই বিষয়ে আলাপ করবার জন্য। মানে ইনসাইট পাওয়া যাবে, নতুন নতুন উপাদান পাওয়া যাবে। এবং এখন যে পরিস্থিতিটা
বিদ্যমান। আগামী 2026-এ আপনার রিড্র হবে এই এলাকার ম্যাপ। সেজন্যই বারে বারে এই জুন পর্যন্ত ঠেলে নেওয়ার চেষ্টা, এবং এটি বিএনপির ব্যাক অফ দ্য মাইন্ড প্রবেশ করেছে। এবং সেই কারণে আজকে পরিষ্কার তারা বলে দিয়েছেন যে এই দেশে ডিসেম্বরে যদি নির্বাচন আয়োজন না করা যায়, তাহলে বাংলাদেশে আর কখনো নির্বাচন হবে না। খেয়াল করেন, একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় ক্রিয়াশীল বাংলাদেশের মেইনস্ট্রিম রাজনৈতিক দলের পক্ষ থেকে এই রকমের সুপারলেটিভ বাক্য কখনোই তারা বলতে পারেন না, ডেসপারেট না হলে। তাদের কাছে খবর আছে বলেই তারা বলেছেন। এমনকি দুদু সাহেব পরিষ্কার বলে দিয়েছেন আগের দিন যে ইউনূস সাহেব যদি তারিখ দিতে অপারগ হন, আমরাই তারিখ দিয়ে দেবো। খেয়াল করেন তো, এটা এই কথাগুলো কেন বলছেন? তারা তো আপনার একটা অন দ্য ফ্রিঞ্জ অথবা প্রান্তস্থ রাজনৈতিক দল নয়। তারা 2 থেকে 3 বার তারা সরকার গঠন করেছেন, 2 বার লম্বা সময়ের জন্য, 1 বার স্বল্প সময়ের জন্য। কিন্তু তারা তো ইররেসপন্সিবল কথা বলতে পারেন না, বলবেনও না। এমনকি তরুণ তুর্কি নেতা তারেক রহমান তিনিও কিন্তু একটা পরিষ্কার বয়ান হাজির করছেন যে ডিসেম্বরেই নির্বাচন হচ্ছে। আর সেখানে প্রফেসর ইউনূস জাপানে বসে বলছেন একমাত্র বিএনপি ছাড়া সকল দল নির্বাচন চায় না। এটাও কিন্তু ঢালাও বক্তব্য। আমি মনে করি এখানে অতি সরলীকরণের আশ্রয় নেওয়া হয়েছে। মানে তিনি ডেসপারেটলি চেষ্টা করছেন তার টিম সহ আপনার সময় ক্ষেপণ করতে। আর সময় ক্ষেপণ করলেই তখন ফ্যাসিলিটেশন করা যাবে রিড্রয়িং অফ দ্য ম্যাপের বিষয়টা, এবং নতুনতর বাস্তবতায় তখন লোকজন এতটাই আপনার ম্যাসমারাইজড হয়ে যাবে, তখন আর নির্বাচন দাঁড়িয়ে যাবে, এটা সেকেন্ডারি বিষয়। মূল বিষয় মানে নিজের দেশের অখণ্ডতা রক্ষাটাই হয়ে দাঁড়াবে সবচেয়ে বড় ইস্যু। এবং আমাদের সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক সেনা প্রধান তিনিও কিন্তু, সঙ্গে পরবর্তীতে বিমান বাহিনী প্রধান তিনিও কিন্তু বলেছেন যে রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব যে কোনো মূল্যে তা রক্ষা করতে বদ্ধপরিকর। এবং সেজন্যই বলা হয়েছে 1 জানুয়ারি 2026 ইজ দ্য কাট অফ ডেট। তো সেই জন্য বিষয়গুলো কিন্তু সহজভাবে দেখবার সুযোগ নেই। আরেকটা কথা আমি বলে রাখি, আপনার সবচেয়ে পুরনো ডিনোমিনেশন হচ্ছে ক্রিশ্চিয়ানিটির মধ্যে ক্যাথলিসিজম বা ক্যাথলিক চার্চ। ক্যাথলিক চার্চের নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে, ওপাস ডাই, এবং এটি প্রতিটি দেশে ক্রিয়াশীল। এবং ওপাস ডাইয়ের সঙ্গে তাদের আশীর্বাদ আমাদের প্রফেসর সাহেবের উপর ডেফিনেটলি আছে। এবং খেয়াল করে দেখেন, আনস্ক্যাজুয়াল ভাবে তিনি কিন্তু মধ্যপ্রাচ্য থেকে ভ্যাটিকানে উপনীত হয়েছিলেন পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য। এটা নিছক মানবিক কারণে গেছেন আমি সেটা মনে করি না। এই কথাগুলো ঝেড়ে কেসে বলতে হবে। আপনি যদি দ্বিমত প্রকাশ করেন কোনো সমস্যা নাই, কিন্তু তার যৌক্তিক হতে হবে। আপনার ওই স্টিগমাটাইজ করার জন্য আপনি একটা শফিক মহোদয়ের স্টাইলে কথাবার্তা বলা শুরু করে দিলেন, আই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট। আমরা কথা বলি জনস্বার্থে। শফিক মহোদয় মাসের শেষে কথা বলার জন্য পে চেক পান, এই বিষয়টাও কিন্তু ভুলে গেলে চলবে না। ধন্যবাদ। জি জি, জনাব মঞ্জুরুল হক, মানে কিন্তু খুবই উদ্বিগ্নের কথা। এখন ধরেন আমরা দেখছি বর্তমানে আমাদের ইসলামিস্ট যারা আছেন, ইসলামিক দলগুলো, তারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যাকিং করছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে তারা রয়েছেন। তারা কি জানেন যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে একটা 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 ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য? এখন ডক্টর কলিমুল্লাহ বলছেন এটা ইহুদি রাষ্ট্র, আবার আমি শুনতে পাই একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র। আসলে কি? এবং এই যে পুরো বিষয়টা জটিল একটা সমীকরণ, আদৌ এটা সত্যতা কতখানি পিছনে আছে? মানুষ মানে এত জটিল এবং এত প্রাগৈতিহাসিক আমলের বিষয় টেনে জিনিসটি সামনে আসছে, এটা তো মানুষকে বোঝাও একটা কঠিন, আমাদের পক্ষে বোঝা কঠিন, একেবারে সাধারণ মানুষের পক্ষে তো আরো একটা জটিল বিষয়। ফলে আমরা অনেকেই মনে করি জুলাইয়ের মানুষকে একটা ধোকা দেওয়া হয়েছে। এখন আবার আমরা আর একটা ধোকার মধ্যে যাচ্ছি কিনা, অনেকগুলো বিষয়। ধন্যবাদ। স্যার যেটা বললেন সেটা হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। এটা হচ্ছে এখানে যে পাপেট সরকার বুনে দেওয়া হলো, সেই পাপেট সরকারের থেকে গাছ হবে, সেই গাছ থেকে ফল হবে, সেই ফলের চূড়ান্ত ফলটা হচ্ছে ওইটা। স্যার যেটা বললেন, ব্যাখ্যা দিলেন, এবং এটা হবে। এবং আমাদেরকে বুঝতে হবে যে
রাষ্ট্রীয়ভাবে পলিসি নির্ধারণ করে সাবকন্টিনেন্টের দেশগুলো কিভাবে সেটা অ্যাডাপ্ট করে, আর পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকা সেটা কিভাবে অ্যাডাপ্ট করে। আমেরিকার পলিসি নির্ধারণ কোনো প্রেসিডেন্ট করেন না। বাংলাদেশে যেটা হয় যে বাংলাদেশে পলিসি নির্ধারণ করে প্রধানমন্ত্রী, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় যে দলটি আছে সেই দলের চিফ যে, তার কথাই হচ্ছে এখানে শেষ কথা। তিনি আইন তৈরি করে দেন, সেই আইনটি ক্যাবিনেটে পাশ হয়, ক্যাবিনেটে সবাই সম্মতি জানায়। ক্যাবিনেটে দ্বিমত জানাবার মতন কলিজাওয়ালা লোক কোনো সরকারের আমলেই ছিল না, বিএনপি আমলেও ছিল না, জাতীয় পার্টি আমলেও ছিল না, আওয়ামী লীগ আমলেও ছিল না। তো এখানে হচ্ছে ওয়ান ম্যান পার্টি শো হয়। আর আমেরিকাতে যেটা হয়, ডিপ স্টেট করে। ডিপ স্টেট করার সময় ওরা মাথায় রাখে না যে পাওয়ারে কোন সরকার ক্ষমতায় আছে, রিপাবলিকান না ডেমোক্রেট, ডাজ নট ম্যাটার। ডিপ স্টেট একটা পলিসি মেক করে সেটার জন্য 40 বছর পর্যন্ত ওয়েট করতে পারে এবং 40 বছর ধরে ওই ক্রমাগত ভাবে হ্যামারিং করতে পারে, কারণ এটা হচ্ছে ওদের কাছে একটা ইস্যু, জ্যান্ত ইস্যু। জ্যান্ত ইস্যুটাকে তারা মেরে ফেলে না। আজকে বাংলাদেশে তারা ব্যর্থ হলে 2 বছর 5 বছর পর আবার তারা অ্যাটেম্প নেবেই। তো স্যার যেটা বললেন সেটি হচ্ছে, আমি ওইটিকে 2 নম্বরে রাখি। আমি 1 নম্বরে রাখি হচ্ছে যে ইনস্ট্যান্ট পাওনা কি তাদের, তারা এখানে ঘাঁটি করে ইনস্ট্যান্ট কি পেতে চায়। ইনস্ট্যান্ট তারা পেতে চায় মিয়ানমার একটা ভালনারেবল পজিশনে আছে, 4 খণ্ড 5 খণ্ড হয়ে যেতে পারে যে কোনো সময়, সেখানে দুটো সরকার বিদ্যমান। আং সান সুচির একটি সরকার, সেটাও ওই আমেরিকার বসানো, তাকে নোবেল পাইয়ে দিয়ে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর একটি সরকার হচ্ছে হালাইং, জেনারেল হালাইং এর জুন্তা সরকার। এই জুন্তা সরকারটা কমপ্লিটলি দুটি পরাশক্তির সহায়তায় এখন পর্যন্ত টিকে আছে 4 বছর। নানাবিধ অভ্যন্তরীণ হামলার পরেও টিকে আছে। সেটা হলো রাশিয়া এবং চীন। প্রত্যক্ষভাবে এই দুটি দেশ মিয়ানমার জুন্তা সরকারকে সমর্থন করে। এখন আমেরিকার আশু পরিকল্পনা হচ্ছে, নাম্বার 1 পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ঘাঁটি গেড়ে রাখাইন আর্মিকে শক্তিশালী করে, রাখাইন আর্মি এবং কুকিচিন আর্মি সিএনএফ এদেরকে নিয়ে এই অঞ্চলটা মিয়ানমার থেকে আলাদা করে দেওয়া, আলাদা করে দিয়ে ওদের যে কাচিন অঞ্চলে সবচেয়ে বেশি মিনারেলস পাওয়া যায় সেই কাচিনটা দখল করা। কাচিনটা দখল করে এখান থেকে জাস্ট পাইপ লাগিয়ে দিল। পাইপ লাগিয়ে দিলে আপনার রেগুলার সেই পাইপ দিয়ে মিনারেলস গুলো চলে যাচ্ছে আমেরিকার গ্রিপের মধ্যে। এর ভিতরে মিয়ানমার তার নিজস্ব যে হানাহানি, তাতে আরো 2-3 খণ্ড হবে, তাতে আরো সুবিধা। এবং মিয়ানমার খণ্ড হলে সেটা ঠেকাতে আসবে কে? রাশিয়া এবং চীন। তো চীন এবং রাশিয়া কখনোই মিয়ানমার ঠেকানোর জন্য অল আউট অ্যাটাকে আসবে না। অল আউট অ্যাটাকে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের যে কেন্দ্রভূমি এখন যেটাকে বলা হচ্ছে ইউরোপ, পূর্ব ইউরোপ, সেখান থেকে ট্রান্সশিপমেন্ট হয়ে চলে আসবে এই এশিয়া জোনে, সাউথ ইস্ট এশিয়া জোনে চলে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধে। আজকে আমি একটা প্রেস ব্রিফিং দেখেছি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংটা করেছেন। তিনি বলছেন যে ভারত এবং চায়নাকে মুখোমুখি দাঁড় করাতে চায় পাশ্চাত্য শক্তি। হ্যাঁ, এটা অন্য খেলা। এটা হচ্ছে যে আপনার তাদের প্রধান শত্রু ভারত না, আমেরিকার প্রধান শত্রু হচ্ছে চীন। ভারতের সাথে আমেরিকার যে সামরিক জোট আছে কোয়াড মেম্বার হচ্ছে ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়া। না না না, সুতরাং ভারত না মানে চায়না এবং ভারতকে মুখোমুখি দাঁড় করাতে চায়। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আমেরিকার প্ল্যানটা হচ্ছে তারা ভারতকে চায়নাকে মুখোমুখি দাঁড় করাবে এবং তারা মিয়ানমারকে ভাঙবে। তারা মিয়ানমারকে ভেঙে সেখান থেকে মিনারেলস নেবে। চায়নাকে আর ভারতকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে চায়নার শক্তি ক্ষয় করবে। এরপর চায়নাকে ব্লক করবে। ব্লক করার পর চায়নার উপরে 250%, 300% ট্যারিফ তাকে বলবৎ করবে। বলবৎ করে চায়নার যে আগ্রাসী অর্থনীতি, যে অর্থনীতি অলরেডি পশ্চিমা দেশগুলো দখল করে ফেলেছে, সে আগ্রাসী অর্থনীতিটাকে আমেরিকা অ্যাবলিশ করতে চায়, ডিমলিশ করতে চায়। এটা ফার্স্ট পরিকল্পনা। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে আমি চাইলেই হিমালয় পাহাড়টি ক্ষীরের হয়ে যাবে না বা এটি কেক হয়ে যাবে না, এটি পাহাড়ি থাকবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। এখন এখানকার টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে আমেরিকার জন্য, সেই টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যে ভারতের এই 7 সিস্টার রক্ষার জন্য ভারত অল আউট অ্যাটাকে যাবে। চীনের যে বিশাল বিনিয়োগ আছে মিয়ানমারে, সেই মিয়ানমারের সেই বিনিয়োগ রক্ষার জন্য এবং চীনের যে
ওশান গেটওয়ে যেটা মালাক্কা প্রণালী, সেইটাকে স্মুথ করার জন্য চীন অল আউট অ্যাটাকে যাবে। রাশিয়া যাবে কি যাবে না সেটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এই দুটি দেশ অল আউট অ্যাটাকে যাবে পরস্পরের বিরোধী অবস্থানে না, পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানে। অর্থাৎ যখন এখানে মার্কিন ঘাঁটি বসবে, সেই মার্কিন ঘাঁটিটা সেম টাইম চীনের যেমন বিরোধিতা করবে, চীনের যেমন শত্রু, ভারতেরও তেমনি শত্রু। যে এই আমাদের বে অফ বেঙ্গলে যে একচ্ছত্র আধিপত্য, সেটা তো খর্ব হয়ে যাবে, ভারত তো সেটা চাইবে না। সুতরাং এই জায়গাটায় এসে খুব ইজিলি বাংলাদেশকে ব্যবহার করে যে প্ল্যানটা করতে চাচ্ছে আমেরিকা, সেই প্ল্যানটা খুব সহজে বাস্তবায়িত হবে না। প্রবলেমটা হচ্ছে যে যত বেশি এই প্ল্যানটা বাস্তবায়িত করতে যে ঝামেলা বাঁধবে, এই সকল ঝামেলাগুলো কিন্তু ফেস করতে হবে বাংলাদেশকে। এই যে বাংলাদেশ যে একটা ইয়ে হয়ে বসে আছে, আপনার এই যে স্যান্ডউইচ হয়ে বসে আছে, বৃহৎ শক্তির স্যান্ডউইচ, আপনার প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ড হওয়ার যে মানে আপনার এই খেসারাত, তাকে খেসারাত দিতে হবে তার সামরিক বাহিনী ক্ষয় করে, তার জনগণকে ক্ষয় করে, জনগণের রক্ত ঝরিয়ে। তো এই রক্ত ঝরানোর ব্যাপারে ডক্টর ইউনূসের কোন রকম কোনো দয়া মায়া নাই। ডক্টর ইউনূস কর্পোরেট বডির মানুষ, কর্পোরেট বডির মানুষের কাছে হিউম্যান ফিলোসফি, হিউম্যান বডি, হিউম্যান ক্যারেক্টার এগুলো ভ্যালুলেস, ওগুলো এক একটা টুলস মাত্র। কর্পোরেট সিস্টেমে হিউম্যান হচ্ছে আর একটা টুলস এর মতো, একটা মোবাইল বা একটা কম্পিউটার, তার মতোই একটা জিনিস মানুষ। তো ডক্টর ইউনূসের কাছে এগুলো কিছু না। ডক্টর ইউনূস দিতে পারলে প্রয়োজন হলে গোটা দেশটাকেই দিয়ে দেবে, নো ডাউট অ্যাবাউট ইট। তাকে যদি বলা হয় যে তোমাকে লং লাইফ আমরা এনশিওর করব ক্ষমতায়, লং লাইফ, যতদিন তুমি বাঁচবা, আর কি কি দিতে চাও, উনি পুরো চিটাগাং দিয়ে দিতে পারেন, এতে কোনো ভুল নাই। কারণটা হচ্ছে যে উনি এই মাটির প্রতি দায়বদ্ধও না, এই মাটির প্রতি তার কোনো আবেগও নেই, এই মাটিতে তিনি কোনো ইনভেস্টও করেননি। এই মাটির মানুষ যখন বিপদে পড়েছে, তিনি 10,000 টাকা দিয়ে কাউকে সাহায্য করেননি। বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, মহামারী হয়েছে, উনি 1 টাকা কাউকে সাহায্য করেছেন বলে কোনো রেকর্ড কোথাও নেই। সুতরাং এই মাটির প্রতি দায়বদ্ধ, এই মাটির প্রতি কমিটেড, এই শব্দগুলো ওনার ডিকশনারিতে নাই, পরিষ্কার কথা। এখন সমস্যা হচ্ছে যে আমেরিকা চাইলেই এই কাজটা করতে পারবে না, বাংলাদেশের বাধার কারণে না, পারবে না হচ্ছে ভারত এবং চীনের বাধার কারণে। আর মিয়ানমার জান্তা সরকার যখন আক্রান্ত হবে, তখন রাশিয়া তার সমস্ত সামরিক শক্তি দিয়ে মিয়ানমার জান্তা সরকারকে প্রোটেক্ট করবে। এটা এই ব্যাপারে তারা কমিটেড, রাশিয়া কমিটেড যে যত অস্ত্র লাগবে সকল অস্ত্র কিন্তু মিয়ানমারকে তারা দেবে। সুতরাং খুব সহজে আমেরিকা এখানে পাইপ লাগাবে আর ওই মিয়ানমারের তেল চুষে নেবে, গ্যাস চুষে নেবে, ব্যাপারটা এত ইজি না। মুশকিলটা হচ্ছে যদি ইজি হতো তাহলে কিন্তু আমরা বেঁচে যেতাম। তারা মিয়ানমার নিয়ে পড়ে থাকুক, আমাদের ল্যান্ড ব্যবহার করছে, ল্যান্ড ব্যবহার করার পর কিছু টাকা আমরা পেলাম, হ্যাঁ, ওই টাকা দেশের মানুষ পাক বা না পাক, ইউনূস সাহেবের পকেটে যাবে, ওই বাংলাদেশের ব্যুরোক্র্যাটদের পকেটে যাবে, ঠিক আছে। কিন্তু তা তো না। এখানে যখন যে ফ্যাসাদটা ঘটবে, বড় ফ্যাসাদটা ঘটবে, এখানে যে মানে পুরো ওয়ারফিল্ড হয়ে যাবে, এই ওয়ারফিল্ড হওয়ার সমস্ত ফেসাদটা দিতে হবে বাংলাদেশের মানুষকে। দুঃখ মানে বিপজ্জনক অবস্থা হচ্ছে ওই জায়গাটায়। সেই বিপদের কাছে ইলেকশন না দেওয়া বা একটা সুষ্ঠু নির্বাচন না দেওয়া যে ক্রাইসিস, এই ক্রাইসিস কোনো ক্রাইসিসই না। উনি কোনোভাবেই নির্বাচনের পথে হাঁটতে পারবেন না। উনি নির্বাচনের পথে যখনই হাঁটবেন তখনই ওই ওনার যে নিয়োগদাতা তারা ওনাকে টুপ করে তুলে নেবে, তাদের কাছে সেই মেকানিজমটাও করা আছে। আর এই যে জামাতের কথা বললেন বা ইসলামীদের কথা বললেন, তারা ব্যবহৃত হচ্ছে, তারা ব্যবহৃত হচ্ছে না, তারাই ভদ্রলোকটিকে ব্যবহার করছে। তারাই ভদ্রলোকটিকে ব্যবহার করে বিনা নির্বাচনে যে সরকার চলছে সেই সরকারের অধীনে তারা তাদের সমস্ত দাবি দাবাগুলো আদায় করে নিয়েছে। একটা ফাঁসির আসামি প্রাপ্ত লোককে তারা খালাস করে নিয়েছে। আপিল খারিজ হয়ে তার ফাঁসি বহাল আছে, সেরকম একটা আসামিকে তারা খারিজ করে নিয়েছে। তারা চাইলে যা খুশি করতে পারে। এখন তাদের ওইটুকুই দরকার। তাদের ওই 100টা আসন, 200টা আসন সংসদে প্রধান বিরোধী দল বা সংসদের ক্ষমতাসীন দরকার নেই। তাদের যে যে জিনিস দরকার তারা সেগুলো সার্ভ করে নিয়েছে। তাদের সমস্ত জঙ্গিদেরকে তারা জেল থেকে ছাড়িয়ে নিয়েছে। পুলিশের কাছ থেকে অস্ত্রগুলো লুট হওয়ার পর তাদের সমস্ত গ্রিপে চলে গেছে। পাকিস্তান থেকে অস্ত্র এসছে, সেগুলো তাদের গ্রিপে চলে গেছে। তারা ইচ্ছা করলে বাংলাদেশের সেনাবাহিনীকে এখন চ্যালেঞ্জ জানাতে পারে,
এবং এটা পারে বলেই বাংলাদেশ সেনাবাহিনী যত কথাই বলছে কখনো কিন্তু অ্যাগ্রেসিভ বলছে না। এখন পর্যন্ত তারা বলছে করতে হবে, বা না করলে কি হবে, না করলে আমরা কি করব, এই কথা কিন্তু বলছে না। কি জন্য? তারাও জানে যে যে পক্ষটাকে আমরা ভয় পাচ্ছি সেই পক্ষটা যে কোনো সময় একটি ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করতে পারে। এটি হচ্ছে বিপদ, ভয়াবহ বিপদ। তো এরকম ভয়াবহ বিপদ নিয়ে আপনি দিনের পর দিন পার করবেন নির্বাচন না দিয়ে, দেশের মানুষকে 2 রকম 3 রকম যুদ্ধের মধ্যে ফেলে দেবেন, এবং দেশের মানুষ এটা মেনেও নিচ্ছে। দুঃখজনক কথা হলো এটাই, দেশের সুশীল সমাজ, দেশের বিদ্যুৎ চিন্তাশীল মানুষগুলো এই সাফাই গেয়ে গেয়ে এই জিনিসগুলোকে মেনে নিচ্ছে। এগুলো সব হচ্ছে উট পাখির মতন অবস্থা এদের। এরা বালিতে মাথা গুজে মনে করছে যে আমাকে কেউ দেখতে পাচ্ছে। এই এই যে পরগাছাগুলো, এই প্যারাসাইট বুদ্ধিজীবীগুলো, এরা জাস্ট সব জিনিসগুলো মেনে নিচ্ছে। এবং এরা হাতে আছে বলেই ডক্টর ইউনূসের মতো লোকের সাহস হচ্ছে এইটা বলার যে আমার পেছনে অনেকে আছে, আমি সবাইকে বলে দিয়ে যাব, জনগণকে বলে দিয়ে যাব। হুইজ জনগণ? তার জনগণ হচ্ছে জঙ্গি জিহাদি গোষ্ঠী। তাদেরকে তিনি উস্কে দেবেন যে দেখো আমাকে কিন্তু ঘাট ধরে নামিয়ে দিচ্ছে, তোমরা কি করবার করো। তারা তখন মাঠে নেমে যাবে। সিম্পল হিসাব। আমরা তো ঘাসে মুখ দিয়ে চলি না, তাই না? ব্যাপারটা বুঝি আমরা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের এই বোঝাগুলো, আমাদের এই জানা বোঝা বিষয়গুলো মানে কোন স্টেক হোল্ডার পাত্তা দেয় না, 2 পয়সার দাম দেয় না। আর ইউটিউবাররা কি বলছে কি না বলছে যায় আসে না কিছু। তাই না? এইটুকু কাজ। জি। আমি এই প্রশ্নটি করতাম যে আমাদের সেনাবাহিনী, আমরা বিভিন্ন সময়ে সেনাপ্রধানকে দেখছি যে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, অ্যাগ্রেসিভ শুধু ২ একটা কথাবার্তা বলছেন, কিন্তু কোন রকম অ্যাকশন দেখছি না। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, তাহলে কি মঞ্জুরুল হকের কথাটাই ঠিক? তাদের আসলে কোন কিছু করার সক্ষমতা নেই? ধন্যবাদ। আমি দুটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসবো আপনার বর্তমানে স্টেলমেট এটি বুঝবার জন্য। একটি হচ্ছে পিস অ্যাকর্ড হেলথ্রেটস। এখানে কাগজে পত্রে আপনি যেটা হার্ড কপি পাচ্ছেন সেটা হচ্ছে রিটেন ক্লজ, আর আনরিটেন ক্লজ যার উপর ভিত্তি করে আলটিমেটলি এটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে সেটি কিন্তু আমরা কেউ জানি না। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্তু লার্মা প্রমুখ তারা হয়তো জানেন, ইউপিডিএফ এর প্রসিদ্ধ খিসা জানেন, এবং নাথান বম যিনি কেএনএফ তারা জানেন। এবং সেই জন্যই কিছুদিন পর পর তারা অ্যাসার্ট করেন। আর সেই প্রতিশ্রুতি কিন্তু আমাদের সদস্য সরকারের পক্ষ থেকে দেয়া আছে। আনরিটেন ক্লজ অনুসারে পার্বত্য চট্টগ্রামের বড় 3টি শহর, আপনার রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই 3 জায়গায় 3টি সেনানিবাস থাকবে, আর কোনো সেনানিবাস থাকবে না। সেখানে যে সমস্ত নদী ভাঙা মানুষ জিয়াউর রহমানের শাসনামলে তাদেরকে সেখানে সেটেল করানো হয়েছে, তাদের সবাইকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। অর্থাৎ মুসলিম বাংলা ভাষাভাষী কোনো ব্যক্তি পার্বত্য এলাকায় থাকতে পারবেন না, পরিষ্কার। এবং চুক্তিটা এইরকম অসম যে ওই অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো প্রান্তে সেটেল করতে পারবেন, প্রপার্টি ক্রয় করতে পারবেন, বসবাস করতে পারবেন, কিন্তু ইট ক্যানট বি আদার ওয়ে রাউন্ড, যেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। 1, 2, তৃতীয় যে বিষয়টা, আপনার এ পর্যন্ত 3টি রোমের আবির্ভাব আমরা দেখেছি। রোম, ইটালির রোম, যেটি হচ্ছে প্রথম পীঠস্থান খ্রিস্টিয়ানিটির। দ্বিতীয় রোম হচ্ছে বাইজেন্টিয়াম, বর্তমানে ইস্তানবুল। তৃতীয় এবং থার্ড এবং ফাইনাল রোম হচ্ছে মস্কো। প্রথম রোমের পতন ঘটেছিল, এমনকি ভ্যাটিকানও র্যানস্যাকড হয়েছিল বাই আরব মুসলিমস। নাম্বার 2, বাইজেন্টিয়ামের পতন ঘটেছিল তুর্কিদের হাতে, সে কারণে এটা এখন ইস্তানবুলে রূপান্তরিত হয়েছে, কনস্টান্টিনোপল। থার্ড যে রোম, and that is the final Rome, bastion and custodian of Christianity, সেটি হচ্ছে মস্কো অর্থোডক্স চার্চ। এবং সেই চার্চেরই দ্বারা দীক্ষিত হয়েছেন আমাদের প্রফেসর সাহেব। আর আপনার এই অঞ্চলের আমাদের
নর্থ ইস্টার্ন যে টেরিটরিজ সেখানে সাইজেবল পিপল, তারা দে আর অ্যাডহারেন্ট টু ক্যাথলিক, they are adherent to Protestant, they are adherent to আপনার Seven-day Adventist, they are adherent to Judaism in one form or another, নানান ভাবে তারা বিভক্ত। এখন আপনি খেয়াল করে দেখেন, একজন ইহুদি মায়ের ঘরে যদি আপনি জন্মগ্রহণ না করেন তাহলে আপনাকে জেনুইন প্যাডেগ্রি জু বলা যাবে না, অ্যাকর্ডিং টু জুইশ কালচার। এখন সেখানে ডিএনএ পরিষ্কার, আপনি যদি স্টাডি করেন, আপনার এই যে আশকানাজে এবং সিফার্ডিক দুই গোত্রের ব্রড যে ডিফারেন্স বা ডিভিশন আছে জুদের মধ্যে, এবং আপনার কালার অফ দ্য স্কিন, ভার্না অর্থাৎ তার আপনার ঔজ্জ্বল্য কিংবা অনৌজ্জ্বল্য সবকিছু মিলিয়ে আপনি ডিএনএ টেস্ট করলে একটা ধারাবাহিকতা পাবেন। কিন্তু বনি মানাসা বলে যারা দাবি করছেন, অর্থাৎ মণিপুর, মিজোরাম বা আমাদের পার্বত্য চট্টগ্রামের জু যারা, তারা তাদের ডিএনএর সঙ্গে ইসরায়েলাইটদের ডিএনএ মিল খায় না। এটা খুব ভালো করে চিফ রাবাই এবং অন্য রাবাইরা জানেন ইসরায়েলের, কিন্তু যেহেতু তাদের জনসংখ্যার অপ্রতুলতা আছে, সুতরাং তারা এদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এন্ড ইট ওয়াজ কাইন্ড অফ আমি বলবো হেভেন্স হ্যালো, কোয়েনসাইড করে গেছে। এখন ধরুন এই উসিলায় যদি আপনার নতুন করে আরেকটি জুইশ স্টেট, সেকেন্ড জুইশ স্টেট ইন এশিয়া গঠন করা যায়, তাহলে তো বলার অপেক্ষা রাখে না। এমনি জায়ন ল্যান্ড আপনার রিভার নাইল থেকে শুরু করে রিভার টাইগ্রিস, ইউফ্রেটিস পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিহ্নিত। তার সঙ্গে যদি আপনার এই হারিয়ে যাওয়ার লস্ট ট্রাইব, এটা তো একটা, বাকি আরো 9টা যদি আমরা সেই চীন পর্যন্ত ট্রেস করতে পারি, তাহলে কিন্তু রিড্রটা করাটা একটা নির্দিষ্ট রূপ পায়। এবং কে আপার এন্ডে থাকে? ডেফিনেটলি ইসরায়েল, জায়নিস্ট স্টেট ইসরায়েল। তো ফলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তাদের একচ্ছত্র আপনার সোয়ে আছে। সবচাইতে ইম্পর্টেন্ট এবং প্রভাবশালী আপনার লবি হচ্ছে এইপ্যাক, জুইশ লবি। তারা মিডিয়া, তারা মানি মার্কেট, এমনকি আপনার যেটা মিলিটারি এস্টাবলিশমেন্ট, সেটাও কিন্তু তারা প্রভাবিত করবার সক্ষমতা রাখে। একমাত্র মার্কিন নৌবহর বা নৌবাহিনী ইসরায়েলের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং বেশ কিছু শখানেকের বেশি মার্কিন মেরিন নিহত হয়েছেন। এটাকে ফ্রেন্ডলি ফায়ারের মতো একটা বিষয় হিসেবে গণ্য করা হয়েছে এবং আমেরিকান পুরো জিনিসটা ধামাচাপা দিয়ে দিয়েছে। অন্য কোনো দেশের এক লোক যদি একজন মার্কিন নাগরিককেও আপনার এফেক্ট করে, তাহলে তার দাঁত তুলে নেয় আমেরিকানরা। সেই কবে ঔপনিবেশিক আমলে লিবীয় উপকূলে মার্কিন একটি জাহাজ লুট হয়েছিল, সেইটার বদলা নিতে নিতে এমন অবস্থা, সেই লকাবির সূত্র ধরে একেবারে কান কেটে বলৎকার করে আপনার মোহাম্মদ আল গাদ্দাফিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লিবিয়ার দেশটি ছারখার হয়ে গেছে। মার্কিনরা এই রকমের প্রতিশোধ পরায়ণ, এবং সেটি তাদের প্রেসিডেন্ট তো বলেই দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট, যে কোথায় লুকোবে, তুমি যদি গর্তে লুকো, উইল সর্ট অফ স্মোক ইউ আউট। অর্থাৎ যেভাবে ইঁদুর ধরা হয়, সাপ বের করে নিয়ে আসে গর্ত থেকে, সেই কাজের প্রয়োজনে আমরা বের করে আনবো, যে কথাটি তারা ওসামা বিন লাদেনের ক্ষেত্রে ব্যবহার করেছিল। এখন জি জি এখন তার স্ট্র্যাটেজিটা হচ্ছে খোলামেলা, ওয়ার এগেইনস্ট টেরর, আইদার ইউ আর উইথ মি অর এগেইনস্ট মি। মাঝামাঝি থাকবার কোনো সুযোগ তাদের কাছে ছিল না এবং নেই। এখন বাংলাদেশের অবস্থাটা হয়েছে এরকম, আইদার ইউ আর উইথ প্রফেসর ইউনুস অর ইউ আর আওয়ার এনিমি। পরিষ্কার, যেই দলই সেটি অ্যাসার্ট করার চেষ্টা করবে, তাদেরকে শত্রু তালিকায় নিজেদের চিহ্নিত করতে হবে। এরকম একটি প্রক্রিয়ায় আমরা ঢুকে পড়েছি, বুঝে না বুঝে। এখন আপনার এই যে কালার রেভলিউশন,
সেটির ফার্স্ট ফেজ আমরা প্রত্যক্ষ করেছি অগাস্ট জুলাইতে। সেকেন্ড ফেজ শুরু হবে মাত্র। স্নাইপারদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং টার্গেটেড কিলিং হয়তো সামনে শুরু হবে, যেটার ইঙ্গিত কিন্তু মাহফুজ মহোদয় বলেছেন, না বুঝে বলেননি। বন্ধুক, তাকে অর্বাচীন বালক মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। পড়াশোনা জানা একটা লোক, তার সমসাময়িক যারা আছেন তাদের মধ্যে আমাদের প্রজন্মে যেমন আমরা সলিমুল্লাহ খানের কথা জানি, আহমদ সফার কথা জানি, পড়াশোনা করতেন তারা। যা কিছু বলতেন হয়তো বেয়ারা শোনা যেত, বা বেয়ারা শোনায় আপনার অনেক কথা পছন্দ হবে না, কিন্তু যুক্তি আছে কথায়, এবং পড়াশোনার একটা কুশন আছে। সেরকম কুশন যেই ফর্মেরই হোক, আপনার এই বাতিনি জ্ঞান, জাহিরি জ্ঞান যেই ফর্মেই বলেন, মাহফুজের কিঞ্চিত আছে, এবং সে কারণেই তিনি কিন্তু সেটা তার মুখ দিয়ে বলা হয়েছে। এবং এখানে আপনার যারা মরমী চিন্তা ভাবনা করেন, যারা মারেফতি দর্শনে বিশ্বাসী, তাদের সঙ্গে আপনার এই যে যারা জাহেরি জ্ঞানে সীমাবদ্ধ রাখতে চান নিজেদের, তাদের কিন্তু ব্যাপক ডিবেট আছে এবং রীতিমতো হামলে পড়েন একে অপরের উপর। জিম বলবেন না জিম বলবেন, এই অক্ষরটিকে সেটা নিয়ে পারলে দা দিয়ে কোপ দিয়ে দেবে আপনাকে, বা আপনার দোয়াল লিন বলবেন না জোয়াল লিন বলবেন, এটা নিয়ে মাথা ফাটিয়ে দিতে পারে। তো এইরকম বিষয় ক্রিশ্চিয়ানিটির মধ্যেও ছিল। একটি শুয়ের যে আপনার ফুটো, তার মধ্য দিয়ে 10টা উট প্রবেশ করতে পারবেন না, একটি উট প্রবেশ করতে পারবে, এটা নিয়ে তারা রীতিমতো মধ্যযুগে মারামারি করতেন। তো সেই জন্য সেই তারই একটা পুনরাবৃত্তি হয়তো আমাদের এখন প্রত্যক্ষ করতে হচ্ছে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে। ধন্যবাদ। আপনার কাছে একজন একটি প্রশ্ন রেখেছে, মঞ্জু ভাইয়ের কাছে প্রশ্নটা কি রেখে নেই, যে মঞ্জু ভাইয়ের কাছে প্রশ্নটি হচ্ছে তৃতীয় দফায় চট্টগ্রামে কুকি চীনের পোশাক পাওয়া কিসের ইঙ্গিত? এটা মঞ্জু ভাইয়ের কাছে। আরেকটি প্রশ্ন আছে যেটি কলিমুল্লাহ স্যার আপনার কাছে রেখেছে, যে আপনার কাছে আরো কয়েকটি প্রশ্ন রেখেছে। একটি ভারতের শিলিগুড়ি করিডোরে রাফেল বিমানের কিসের ইঙ্গিত? আরেকটি প্রশ্ন করেছিল যে প্রশ্নটি খুঁজে পাচ্ছি না, কিন্তু মনে আছে প্রশ্নটি, যে জুনে নির্বাচন হলে, যে পেয়েছি, জুনে নির্বাচন দিলে ডক্টর ইউনূসের কি ক্ষতি, জুনে নির্বাচন না দিলে কি লাভ? ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে এই প্রশ্নটি। আগে যাই মঞ্জুরুল হক আপনার কাছে। জি, প্রশ্নটা হচ্ছে আর কুকি চীনের পোশাক। হ্যাঁ, 3 দফায় পাওয়া গেল। আচ্ছা, এই পোশাকটা আসলে কুকি চীনের না, কারণ কুকি চীনদের বাংলাদেশ আর বাংলাদেশের যারা বম, তারা মেরে কেটে 10 থেকে 12,000 হবে। আর পোশাক পাওয়া গেছে সম্ভবত 36,000 বা এরকম সামথিং, বা 30,000 মতো। তো এইটা যদি দুটো করেও হয় এক একজনের, তাও তো 24,000 হয় না। এবং 10-12,000 যে কুকি আছে তারা সবাই যে মিলিটেন্ট, ব্যাপারটা এরকমও না। এই পোশাকটির যা গড়ন, যা কালার, তাতে এই পোশাকটি হচ্ছে আরাকান আর্মির পোশাক। আরাকান আর্মির পোশাক এখানে বানানো হচ্ছে, এবং আরাকান আর্মি শুধু পোশাক বানাচ্ছে না, আরাকান আর্মির সাথে বাংলাদেশের সরকারের অনেক কিছু লেনদেন হচ্ছে, যেটা মিডিয়াতে আসছে না, এবং সেটা বাংলাদেশ সরকার দিতে বাধ্য। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে অবাধ্য ছেলে, বাবা বলে গেছে মাকে যে ছেলে যা বলবে তোমাকে মেনে নিতে হবে। এখন ছেলে সবকিছু ভাঙচুর করার পরে এখন মায়ের মাথা ফাটাবে। এখন মা বলছে যে মায়ের মাথা ফাটাবি, এইটা তোকে তোর বাবা তো আমাকে মাথা ফাটাতে বলেননি। তো বাবা এরকম কোনো কথা বলেনি যে এই পর্যন্ত যে তুই থেমে যাবি। ব্যাপারটা হচ্ছে আপনি যখন তাদেরকে জলকেলি করতে দিলেন, একটা অনুষ্ঠান করতে দিলেন সারাদিন ব্যাপী বিজিবির পাহারায়, এটা একটা বিরলতম ঘটনা আমাদের 53 বছরের ইতিহাসে, যে বাইরের একটা মিলিটেন্ট গ্রুপ, একটি সশস্ত্র সংগঠন, সরকারের না, একটি মিলিটেন্ট গ্রুপ আমাদের ভূখণ্ডে ঢুকে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যাপী নাচ গানা করছে, মদ্যপান করছে, এবং আমাদের বিজিবি তাদেরকে ঘিরে বেশ বেআই সুলভ এক ধরনের আচরণ তাদের সাথে করছে, বন্ধু সুলভ আচরণ করছে। এইটা করার পরে যখন ওখানে করিডোর বসেছে, করিডোর কবে থেকে বসেছে আমরা জানিও না। আমরা এখনো মনে করছি যে করিডোর দেবেন না, করিডোর 2 মাস আগে বসে গেছে।
2 মাস আগে ওখানে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, এখানে শিলখালিতে একজন কিন্তু মন্তব্য করেছেন। এখানে একজন মন্তব্য করেছেন যে চট্টগ্রাম কক্সবাজারে থাকে একজন, আমি প্রশ্নটা তার ইয়েটা খোঁজার চেষ্টা করছি, যে তিনি বলছেন যে তাকে কক্সবাজার থেকে জানিয়েছে যে এখানে অলরেডি করিডোর চালু হয়ে গেছে। হ্যাঁ, করিডোর চলছে ওখানে। শিলখালিতে একটি 24 তলা বিল্ডিং হওয়ার কথা ছিল, তার 4 তলা পর্যন্ত হয়ে গেছে, আপাতত স্টপ। এবং আমি যে কথাটি আপনার অনুষ্ঠানে বলেছি অথবা অন্য কোনো অনুষ্ঠানে বলেছি, যে আমার যদি রাখাইনকেই শুধুমাত্র লজিস্টিক সাপ্লাই দেওয়ার ব্যাপার থাকতো, তাহলে রাখাইনের প্রায় 700 কিলোমিটার হচ্ছে সমুদ্র সীমা। এই 700 কিলোমিটার সমুদ্র সীমার ভিতরে তিনটি মানে ডিপ সি পোর্ট, আমাদের মতো নদী পোর্ট না, ডিপ সি পোর্ট। তো সেই পোর্টগুলো ব্যবহার না করে, সেই যে 700 কিলোমিটার যে দীর্ঘ অবারিত সীমানা রাখাইনের, সেই জায়গাগুলো ব্যবহার না করে এই শিলখালি বা টেকনাফের ল্যান্ড ব্যবহার করতে হবে কেন? কোনো লজিকে কিন্তু আসে না এটা, যে আমরা ল্যান্ড পথে জিনিসপত্র পাঠাবো কেন রে বাবা? তোরা জাহাজটা ওই সিটুয়ে বন্দরের পাশে রেখে ওখান দিয়ে পাঠা রাখাইনের কাছে, রাখাইনের তো দখলে ওইটা। কিউ বন্দরে পাঠা, সিটুই বন্দরে পাঠা, মান্দালাও বন্দরে পাঠা, না, এখানে পাঠাতে হবে তাদেরকে। তো এইটা, এই যে পোশাকটা করতে দিচ্ছে বাংলাদেশ, এরপরে আরো অনেক কিছু দিতে হবে। রাখাইনরা বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশের থেকে বিভিন্ন তারা এখান থেকে ক্যাডার গ্রহণ করবে, ক্যাডারকে নির্বাচন করবে, তাদের রিক্রুটমেন্ট করবে, এমনও হতে পারে। এবং মিয়ানমার রাখাইনের উপরে যেহেতু মানে আপনার ল্যান্ড ওয়েতে আসতে পারছে না, আসলে তাদেরকে ক্ষতির সম্মুখীন হবে, তারা এয়ার অ্যাটাকটা করবে মিয়ানমার, এবং এয়ার অ্যাটাক করলে আমাদের করিডোরের উপরে এয়ার অ্যাটাক হবে। কিচ্ছু করার নেই, আমাদের সেনাবাহিনী এবং আমাদের বিজিবি তাকিয়ে তাকিয়ে দেখবে। কারণ সেনাবাহিনী মনে করছে যে তাদের হুঙ্কারে ডক্টর ইউনূস সব শুনে যাবে, তারা হুঙ্কার দিয়েছেন, সব শুনে যাবেন। কিন্তু তারা এইটুকু বুঝতে পারছে না যে 5 আগস্টের পরে সেনাপ্রধান যখন বলেছিলেন, আমি জাতির দায়িত্ব কাঁধে তুলে নিলাম, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমার উপরে ভরসা রাখুন, স্পষ্ট কথা। গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর ভাবমূর্তি যেভাবে সেনাবাহিনী নিজেরাই ক্ষুণ্ণ করেছে, যে তারা তো আনসারের পর্যায়ে, সাধারণ মানুষ বলে যে আনসারের পর্যায়ে নেমে গেছে, তাদের সামনে মবক্রেসি হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে বলছে আপনারা এটা করতে পারেন না, আপনাদের এটা করা ঠিক হচ্ছে না, অনুচিত। এটা সেনাবাহিনীর ভাষণ না, এটি বুদ্ধিজীবীদের কথা, যে হে বালকদ্বয়, তোমরা এইসব করিও না, অনুচিত কাজ হইতেছে। সেনাবাহিনী বলবে কি দিয়ে? সেনাবাহিনী বলবে অস্ত্র দিয়ে। আপনি যদি অস্ত্র দিয়ে ঠেকাতেন, তাহলে কার বাপে সাধ্য আছে যে মবক্রেসি করে, মব ভায়োলেন্স করে? আপনি ঠেকাননি। আপনি 32 নম্বর ভাঙাটাও ঠেকাতে পারেন। আপনি জানতেন, আগে একদিন আগে ঘোষণা দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে যে অমুক দিন 32 নম্বর ভাঙা হবে, ঘোষণা দিয়ে। নারায়ণগঞ্জ থেকে ক্রেন এসেছে, ভেকু এসেছে নারায়ণগঞ্জ থেকে, সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা 11th আওয়ারে যে একদল এক ট্রুপ সেনাবাহিনী পাঠালেন, তারা ওখানে যে ভুয়া ভুয়া স্লোগান শুনে লজ্জায় মাথা নত করে ফিরে চলে আসলো। তো এই যে সেনাবাহিনীর ভাবমূর্তিটা নষ্ট হলো, এই নষ্ট ভাবমূর্তি নিয়ে আপনি কাকে ধমক দেবেন? আপনার ধমক বড়জোর জনগণ সহ্য করবে, জনগণ ধমক পেয়ে সোজা হয়ে যাবে। কিন্তু ইউনুসের মতো আন্তর্জাতিক খেলোয়াড় এই ধমকে বাঁকা হওয়ার কথা না, কারণ তার পেছনে এরকম অনেক শক্তি আছে। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, যে যদি নির্বাচন জুনে দেয় ডক্টর ইউনূস, তাতে তার কি লাভ কি ক্ষতি? দেখুন, উনি চাইলেও তো নির্বাচন দিতে পারবেন না জুনে। বাই দ্যাট টাইম নতুন নতুন দেশ তৈরি হয়ে যাবে। এত দ্রুত হয়ে যাবে যেগুলি আপনারা বলছেন? দেখুন, স্যার বলছেন যে নতুন দেশ তৈরি হয়ে গেলে নির্বাচন কোন দেশে দেবে? আপনার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন মিস্টার গর্বাচেভকে চিঠি পাঠিয়েছিলেন আমাদের মহানবী প্রফেসর ইসলামের কায়দায়, আপনি বলতে যাচ্ছেন যে জুনে? তখন কিন্তু সবাই ভেবেছিল কি কারবার, মধ্যযুগীয় কায়দায় চিঠি পাঠায়। এবং তারপরে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে গেল এবং 15টি নতুন রাষ্ট্র জন্ম নিল। খেয়াল করেন, রাশিয়ান ফেডারেশন এর বাইরে। এখন মিয়ানমারে আমাদের যে দেশটি এখন আমরা বর্তমানভাবে পাচ্ছি, সেখানে 6টি অঞ্চল আছে।
ভেঙে 6টি দেশ হবে, তার মধ্যে একটি আমাদের সংলগ্ন, এই রাখাইন। এখন চীন যে প্রদেশটি, সেখানে আপনার অ্যাক্রস দ্য বর্ডার ভারতের ওই অংশে, সেখানে কিন্তু তারা একই ধর্মের মানুষ এবং একই ভাষায় কথা বলে। মানে কলোনিয়াল কায়দায় যেভাবে ম্যাপ ড্র করা হয়েছে, আফ্রিকায় কিন্তু আরো পরিষ্কার, একদম কাটা কম্পাস ধরে আপনি খেয়াল করে দেখেন, আলজেরিয়ার ম্যাপের দিকে তাকান, লিবিয়ার ম্যাপের দিকে তাকান, ইজিপ্টের ম্যাপের দিকে তাকান, একদম সরল রেখায় টানা, চেয়ার টেবিলে বসে করা। এর সঙ্গে প্রাকৃতিক ম্যাপের কোনো সম্পর্ক নেই। এখন আমাদের এখানটাও কিন্তু পরিস্থিতিটা সেই রকম। আর এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে নতুন করে রিড্র করার, এবং সেদিকে কিন্তু যাচ্ছে, এবং সেখানে অনুঘটক হিসেবে ভূমিকা পালন করবে আমাদের দ্বিতীয় এই অন্তর্বর্তী রেজিম। দ্বিতীয় অন্তর্বর্তী রেজিম, সেটা জি। কবে আসবে সেটা একটু জানলাম, কিন্তু কিন্তু যেটি আমার প্রশ্ন যে এই যে ভাঙাভাঙি নতুন রাষ্ট্রের কথা বলছেন, এগুলো শুনতে না পুরো গল্পের মতো শোনাচ্ছে, বাট এটা রিয়ালিটি। আমি কিন্তু ইতিহাসের রেফারেন্স দিয়ে বলছি, প্রমাণিত এবং ইতিমধ্যে রূপ পরিগ্রহ করা ইস্যু। আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা এমনটি ঘটেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘটেছিল, এবং আপনার এই পূর্ব ইউরোপের পতন, সোভিয়েত ইউনিয়নের ভেঙে খান খান হয়ে যাওয়ার পরে ঘটেছিল। জি, না মানে আমি আপনার বক্তব্য নিয়ে কোনো ডাউট করছি না, কিন্তু ধর আমরা সাধারণ মানুষ হিসেবে যখন এগুলো শুনছি, তখন না মানে বাস্তবে তো নাই এগুলো, আমরা এখনো যেই বাস্তবে পৃথিবীতে আছি সেইখানে তো মানে। এবং আরেকটি কথা, আপনার কথার সূত্র ধরে আমি বলি, প্রফেসর ইউনুস কিন্তু ধন্বন্তরী এটা কথা বলে দিয়েছেন, সেটি হচ্ছে ইতিহাস যাতে আমরা ভুলে যাই, রিসেট বাটন টিপতে হবে। খেয়াল করেন, এটা তার মুখের কথা, আমার কথা না। কেন বলছেন? কারণ বর্তমান প্রজন্ম যাতে একেবারেই আগ্রহী না হয় ইতিহাস পাঠে। ইতিহাস মানুষকে প্রশ্ন করা শেখায়, ইতিহাস মানুষকে অ্যাজ ইট ইজ সেটা যে কোনো বিষয় গ্রহণ করতে মানে দ্বিধান্বিত করে। এখন এই যে ক্রিটিক্যাল বেন্ট অফ মাইন্ড, সেটি যাতে কোনো অবস্থায় তৈরি না হতে পারে, যাতে নতুন নতুন প্রজন্ম শুধুমাত্র সার্টিফিকেট আসক্ত হয়, শুধুমাত্র সামনে চিন্তা করে, সামনে দেখতে চায় সবকিছু, পেছনের দিকে একেবারেই তাকাতে নারাজ, তো ফলে রিসেট বাটন মতো, ওই 3-0 মতো তার ব্যাখ্যান, বয়ান, তথ্য তো লাগবেই। তিনি তো সারা জীবন গ্র্যাজুয়ালি এই মানে এক ধরনের ইমোশন বিপণন করে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছেন। জি, এখন নোবেল কিভাবে পেতে হয় সেটা আমরা জানি। আমি নিজেও ওয়ান অফ দ্য নমিনেটরস হিসেবে কাজ করেছি নোবেল পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে। তো সেখানে যেহেতু আমাদের কলোনিয়াল কিছু মুগ্ধতা আছে, সেই জন্য আমরা মনে করি এটা কি এমন একটা বিষয়, ম্যাক্স সাসাইয়ের মতো পুরস্কার, নোবেলের মতো পুরস্কার, প্রচুর লোক, পুলিৎজারের মতো পুরস্কার কেউ না কেউ কখনো কিন্তু পাচ্ছেনি। জি, এখন ধরেন যে নতুন নতুন রাষ্ট্র, এর মধ্যে কি ভারতেরও ভূখণ্ড আছে, অন্তর্ভুক্ত হবে? যেটা প্রজেকশন সেটি হচ্ছে, প্রথমত আমরা হয়তো ট্রয়ের ঘোড়ার ভূমিকায় যাব, তারপরে যেটা হবে বলকানাইজেশন অফ ইন্ডিয়া ইনশিওর করা হবে, যেটার কথা দীর্ঘদিন ধরে আপনার কোট আনকোট দাদাভাই বলতেন, আপনার সিরাজুল আলম খান, উইসকনসিন, অসকস, আপনার সেখানে আপনার জিল্লুর রহমান খান, আমাদের এফআর খানের সহোদর, তিনি অধ্যাপনা করতেন, তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন আপনার সিরাজুল আলম খান, এবং তিনি 4টি ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কথা বলেছিলেন, অন্তত সেদিকে অগ্রসর হচ্ছে, এবং এই মডেলটাই কার্যকর করা হবে আপনার গণচীনকে ভেঙে ফেলার জন্য, বলকানাইজ করবার জন্য। এটা তো পুঁজিবাদের চরম বিকাশের একটা বিষয়, এবং সে কারণেই কিন্তু লক্ষ্যটা কি চীনকে ভাঙা নাকি ভারতকে ভাঙা, নাকি মিয়ানমারের সম্পদ? গ্র্যাজুয়ালি মিয়ানমার, ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান
মানে ভারতে যে তত্ত্বটা কাজ করছে এখন, রিইউনিফিকেশন অফ ইন্ডিয়া, একটা অ্যাসোসিয়েশন খোলা হয়েছে, সদর দপ্তর স্থাপন করা হয়েছে দিল্লিতে, এবং উদ্দেশ্য হচ্ছে, প্রিয়েম্বলে বলা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আপনার বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে যুক্ত করে লার্জার ইন্ডিয়া তৈরি করা। সেটা কাজ পুরো দমে কিন্তু চলছে। এবং যে যেটা শুনতে পছন্দ করেন, অনেকের ভারত বিদ্বেষ আছে, অনেকের পাকিস্তান বিদ্বেষ আছে, মানে এক এক গোষ্ঠী, সেগমেন্ট অফ পিপলকে এক এক রকমের আপনার আফিম ধরিয়ে দেয়া হয়েছে, সেটা নিয়ে যে যার মতো করে ব্যস্ত আছে। মঞ্জুরুল হক, আমরা ধরেন শেখ হাসিনা চলে যাওয়ার আগে পরে আমরা বিভিন্ন সময় শুনেছিলাম যে একেবারে উগ্র ডানপন্থীদের উত্থান হবে, জঙ্গিদের উত্থান হবে। জঙ্গি বললে আবার অনেকে মাইন্ড করেন, ঠিক আছে, আমি খুবই একদমই চরম ডানপন্থীদের উত্থান তো আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশে। এবং এখন ওই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, জুলাইয়ের আন্দোলনে, তারাও এখন স্বীকার করেন যে তারা বুঝতে পারেননি যে এরকম ভাবে ডানপন্থীদের উত্থান হবে। তো আজকে আপনারা যেই কথাগুলো বলছেন, সেই কথাগুলো জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন যে আগামী জুনের মধ্যে এই দেশগুলো হয়ে যাবে, এই অঞ্চল পুরো ভাঙাভাঙি হয়ে, যে কারণে নির্বাচন দিতে চায় না, এটা নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন। আপনারও কি এই মত যে ডিসেম্বরের পরেই আমরা এইসব আলামত দেখতে পাবো, সেকেন্ড ফেজ আমরা দেখতে পাবো? সেকেন্ড ফেজ অলরেডি শুরু হয়েছে। এটা কবে বিকশিত হবে, কবে পরিণতি পাবে, সেটা আমরা এখনো সময় বলতে পারি না। তবে স্যার যেটা বললেন সেটা ঠিক, সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে। এখন নির্বাচন যে হবে না, এই কথাটি আমি গত 5-6 মাস ধরে বলে আসছি, লাগাতার বলে আসছি যে ডক্টর ইউনূসের হাতে অনেকগুলো অপশন আছে নির্বাচন বন্টন করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য, এবং তিনি সেটা করতে বাধ্য। কারণ তিনি না করলে তার মানে তিনি যে ফ্রাঙ্কেনস্টাইন হয়েছেন, সেই ফ্রাঙ্কেনস্টাইনের যারা সৃষ্টিকর্তা, তারা সেই ফ্রাঙ্কেনস্টাইনকে মেরে দেবে, আর একটা বানাবে। তাদের কাছে, বললাম তো যে প্রথমেই যেটা বললাম, তাদের কাছে ম্যানমেড কোনো ভ্যালু নাই, এটা একটা টুলস মাত্র। কর্পোরেট দুনিয়াতে মানুষের কোনো ভ্যালু নেই, তার শ্রমটাই হচ্ছে ভ্যালু। তার কাছ থেকে শ্রম নিংড়িয়ে নেওয়া, তার কাছ থেকে তাকে দিয়ে পারপাস সার্ভ করানো, তারপর তাকে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলা, কিচ্ছু যায় আসে না। তো আমি এর ভিতরে আপনার একজন দর্শক শ্রোতার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। সেটি হলো, উনি রাফায়েল বিমানের কথা বলেছেন শিলিগুড়ি করিডোর। একটু সঙ্গে একটু এই প্রশ্নটি একটু যুক্ত করে নেন যে আমেরিকা হিমালয়ের দক্ষিণাঞ্চল দখলে নেবে এবং অরুণাচল সহ হিমালয়ের উত্তর অংশ চীনেরই থাকবে, এটার মানে এখন ধরুন আগে বলি যে রাফায়েল বিমান কেন। রাফায়েল বিমান হচ্ছে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, কিন্তু আপনার পেহেলগ্রাম হামলার পরেই বারবার করে বলে এসছে, ভারতের অ্যালার্মিং এনিমি পাকিস্তান না, ওয়েস্ট না, ভারতের জন্য অ্যালার্মিং এনিমি হচ্ছে ইস্ট, অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক, মিয়ানমার কেন্দ্রিক যে বিষয়টি হচ্ছে, এটি হচ্ছে ভারতের মেইন কনসার্ন হওয়া উচিত। তাদের সাউথ ব্লক, তাদের এক্সপার্ট এই বক্তব্যগুলো দিয়ে আসছে। এখন বাংলাদেশের লালমনিরহাটে একটি পরিত্যক্ত বিমানবন্দর আছে, ব্রিটিশ আমলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্যবহার করা হয়েছিল। সেই বিমানবন্দরটি চীনের কাছে ডক্টর ইউনূস লিজ দিয়েছেন। চীন বলেছে বিমানবন্দরটিকে রিনোভেট করে এখানে নতুন করে কাজ করা হবে, হতে পারে সেখানে চীনের জঙ্গি বিমানকে স্টোর করা হতে পারে। তো ভারতের দুর্বলতম জায়গা হচ্ছে চিকেন করিডোর। তো সেই চিকেন করিডোর থেকে 22 কিলোমিটারের ভেতরে যদি চীনা আর্মস অ্যামুনিশন ডিপ্লয় করা হয়, সেটি ভারতের জন্য মাথা ব্যথার কারণ হবে। তো ভারতের জন্য তাদের হাসিমারা এয়ারবেসটা হচ্ছে চিকেন করিডোরের একটু পরেই। হাসিমারা এয়ারবেস হচ্ছে রাফায়েলের ঘাঁটি। ভারতের যত রাফায়েল আছে, সমস্ত রাফায়েলের স্টোর কিন্তু হাসিমারা এয়ারবেস। এই এয়ারবেস থেকে উড়ে গেছিল হচ্ছে পাকিস্তানে। আবার এই পাকিস্তান যুদ্ধ শেষ হয়ে গেছে, আবার এই এয়ারবেসে চলে এসছে রাফায়েল। এই রাফায়েল আপনার এই করিডোর অঞ্চলে ঘন ঘন ড্রিল করছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আমরা যে আশঙ্কাটি করছি যে ভারতের উত্তর পূর্ব অংশ ভেঙে যাবে, খান খান হবে, এই হবে, এই আশঙ্কাগুলো তো ভারতেরও আছে, তাদের থিঙ্ক ট্যাঙ্কেরও আছে। তারা ইতিমধ্যে সেখানে কতগুলো মেজার নিয়েছে। একটি হলো যে মিয়ানমারে আগে আপনার হতো না,
মিয়ানমার বলছি, মিজোরামে বায়োমেট্রিক্স হতো না। মিজোরামে বার্মিজরা, মিয়ানমারের লোকজন ইজিলি যাওয়া আসা করতে পারে। সেটা এই মে মাসের 15 তারিখ থেকে নতুন করে চালু হয়েছে, বায়োমেট্রিক করতে হবে। এবং ভারতের দুটি প্রধান শিল্প গোষ্ঠী আদানি এবং আম্বানি, তারা 20 কোটি করে 20 করে $40 বিলিয়ন বিনিয়োগ করবে উত্তর পূর্বাঞ্চলে। এবং ত্রিপুরার উপর দিকে প্রায় আপনার মণিপুরের সীমানার কাছে একটি পরিত্যক্ত এয়ারপোর্ট আছে, এয়ারবেজ আছে। সেইটি 71 সালে ব্যবহার করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই এয়ারবেজটি ভারত নবায়ন করছে। সুতরাং আমরা এখানে বসে যেভাবে ভাবছি যে বাংলাদেশ স্যান্ডউইচ হয়ে আছে, ভারতও সেভাবে ভাবছে এবং তার নিজের নিরাপত্তার জন্য সে এন্টার বাংলাদেশ, পশ্চিমবঙ্গের যে রাইটার্স বিল্ডিং এর আপনার এই যে ফোর্ট উইলিয়ামের যে পূর্বাঞ্চলীয় কমান্ড, এই কমান্ড থেকে শুরু করে এন্টার বাংলাদেশ ঘুরে তারা কিন্তু সামরিক স্থাপনা বাড়িয়েছে, প্রচুর পরিমাণে বাড়িয়েছে। সমস্ত ডিপ্লয় কিন্তু হয়ে গেছে অলরেডি। যে আপনার মণিপুর ত্রিপুরা অঞ্চলে সামরিক স্থাপনা এত ছিল না, সেখানে এখন বিএসএফ এর বদলে আর্মি টহল দিচ্ছে সীমানাতে। এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলো হচ্ছে অ্যালার্মিং। এখন বাংলাদেশ থেকে এই অতি উৎসাহী জঙ্গি গোষ্ঠী বা ইউনুসের যে বরকন্দাজ বাহিনী, ব্যাটেল বাহিনী, তারা যদি অতি উৎসাহী হয়ে 7 সিস্টার দখল টখল করার জন্য কোনো একটি পদক্ষেপ নিয়ে ফেলে, ওই একটি পদক্ষেপই হচ্ছে এনাফ, ইন্ডিয়া ইনভেড করবে। বা মিয়ানমারকে যদি ভেঙে টুকরো টুকরো করে সেই এক টুকরোর সঙ্গে যদি মিজোরামকে জুড়তে চায় এই রাখাইন আর্মি বা আমেরিকা, সেক্ষেত্রে ইন্ডিয়া মিয়ানমারে ইনভেড করবে, বাংলাদেশে ইনভেড করবে। কারণ এই ইন্ডিয়াকে আমরা 75 সালে বা 71 সালের ইন্ডিয়ার সঙ্গে মিলালে চলবে না, কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, এরা হচ্ছে যে দেখি কি করা যায়, এই জায়গাটায় বিশ্বাসী না। মোদী সরকার দেখি কি করা যায় এই জায়গাটায় বিশ্বাসী না। এবং সেখানে তারা এখন এক্সপোর্ট করছে, তারা এখন আর্মস এক্সপোর্ট করছে ইউরোপের বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে ওদের যে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এক্সপোর্ট করছে। সুতরাং এই জায়গাটা যদি ইন্ডিয়া যদি ব্যাপারটা এখানে জড়িয়ে যায়, তাহলে ধরে নেওয়া যায় একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের ভেতরে বাংলাদেশ পতিত হবে, কোনো সন্দেহ নেই। তখন কিসের নির্বাচন, কিসের কি, কিচ্ছু কাজ আসবে। এখন আমরা কোনো বাঁচার রাস্তা দেখাতে পারি না, আমরা রাজনৈতিক দল করি না, রাজনৈতিক দলের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের মতো অত বুঝিও না। সাদা মাথায় যেটা বুঝি সেটা হলো, রাজনৈতিক দলগুলোকে যদি নিজেদেরকে বাঁচাতে হয়, দেশকে বাঁচাবেন পরে, আগে নিজেদেরকে যদি বাঁচাতে হয়, তাহলে ইউনূস সরকারকে বাধ্য করা ছাড়া আপনাদের সামনে আর কোনো ওয়ে খোলা নেই। প্রয়োজন বোধে আমেরিকা আরো একটা পাপেট বানাবে 10 বছর পরে, 5 বছর পরে, সেই পর্যন্ত তো টাইমটা পাবেন আপনারা। কিন্তু ইউনূস সরকারকে বহাল রেখে এই ভদ্রলোকের আন্ডারে আপনারা নির্বাচন করবেন, এই ভদ্রলোকের আন্ডারে আপনারা গণতন্ত্র উত্তরণ করবেন, সে গুড়ে বালি, একেবারেই বালি। একেবারে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভদ্রলোকের হাতে বাংলাদেশের গণতন্ত্র ফিরবে না, কোনোভাবে না। এটি যত দ্রুত আমাদের রাজনৈতিক দলগুলো বিশ্বাস করবেন, ততই তারা বাঁচবেন, জনগণ বাঁচবে। ধন্যবাদ। জি জি, জনাব নাজমুল হাসান কলিমুল, এখানে আমি একটা প্রশ্ন দিয়ে রেখেছি, তাহলে সেনাবাহিনী কি জনগণের সঙ্গে প্রতারণা করছে কিনা, এটা একটি প্রশ্ন। সেই সঙ্গে যে এইরকম পরিস্থিতি যদি হয় যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না, আপনি বলছিলেন যে দ্বিতীয় একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখবো, রাইট? এটা যদি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। আপনার শ্যাম চাচারা সবসময় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, মানে ফেল সেফ ফর্মুলায় হাঁটা মানুষ। সুতরাং ইফ ইউনুস এন্ড রজার ওরফে খলিল রহমান কান ডেলিভার কানেক্টিভার থেকে এসে, তাহলে তাদের হয়তো পরের অপশনের জন্য যেতে হতে পারে। প্ল্যান বি টিম তারাও যদি ফেল করে, প্ল্যান সি বা সি টিম, এইভাবে আপনার পরতে পরতে সাজানো আছে বিষয়গুলো। সুতরাং সেই অর্থে আমি বলেছি। আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে নির্বাচন, এটি হচ্ছে আপনার সেই চিমেরা, অর্থাৎ মরিচিকা,
এটার পেছনে যতই আপনি হাঁটবেন, যত কাছে যাবেন, দেখবেন এটা আরো দূরে চলে গেছে। সেই মরু অঞ্চলে দিক চক্রবালে দেখা যায় আপনার চিকচিকে পানি, অনেকটা সেই রকম। গলা আপনার শুকনোই থাকবে, কখনোই আর গলা ভেজানোর সুযোগ পাবেন না। মরুদ্যান বলে যাকে বিভ্রম করছেন, সেটা আপনার হাতে ধরা দেবে না। এই যে এখানে একজন একটা মন্তব্য করেছেন সুদীপ্ত রয় আর চৌধুরী। মন্তব্য শেষ করুন, শেষ জি, করে ফেলি আমরা। পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি কাম সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ তার সহকর্মীদের অন্ধকারে রেখে মার্কিনীদের সেনা ঘাঁটি দিয়েছিলেন। ডক্টর ইউনূসও সেটি করছেন, আসলে কি? এইটা এইভাবে তুলনা করা যাবে না, কারণ ডক্টর ইউনূস সেনাবাহিনীর সাথেই আছেন। আমরা বাইরে থেকে দেখছি যে দুই পক্ষ যুদ্ধমান অবস্থা বিরাজ করছে, আসলে তা না। আমরা খুব ভালো জানি মোটা দাগে সেনাবাহিনী সমর্থন তুলে নিলে 24 ঘন্টার ভিতরে সরকার পড়ে যাবে। সুতরাং এইটা গল্প দিয়ে লাভ নেই, সেনাবাহিনী এবং সরকার এক জায়গাতেই আছে। যে তাহলে বিএনপি এখন কি করবে? বিএনপিও তো সেনাবাহিনীকে বাধ্য করতে পারছে না। আমরা দেখেছিলাম সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন, তাই না? নানানভাবে বিএনপিকে তারা কিছুটা হলেও হাতে রাখার চেষ্টা করছে, আমরা দেখেছি। কিন্তু নির্বাচনের প্রশ্ন আসলেই তো তারা সেটি আর অগ্রসর হচ্ছে না। সেক্ষেত্রে বিএনপির করণীয় কি? এখন বিএনপি কি করবে? বিএনপির যে বাংলাদেশের যে ট্র্যাডিশনাল যে ওয়ে আছে রাজনীতিতে, বিএনপি সেই জায়গায় যেতে পারে। আজকে বিএনপির জায়গায় আওয়ামী লীগ হলে কি করতো? বিএনপির জায়গায় আওয়ামী লীগ হলে এই যে কালকে গত পরশুদিন যে বিশাল র্যালি করেছে বিএনপি, বিশাল সমাবেশ নয়াপল্টনের, একেবারে ওইদিক কমলাপুর থেকে শুরু করে এইদিকে নয়াপল্টন পর্যন্ত কয়েক লাখ মানুষ হয়েছে। এই জিনিসটা আওয়ামী লীগ হলে কি করতো? এই মানুষটাকে মার্চ করায় দিত, জনগণের উপরে ভরসা রেখে জনগণকে মার্চ করায় দিত। যদিও আওয়ামী লীগ পরের দিকে, শেষের দিকে এসে জনগণের উপর আস্থা রাখতে পারেনি, ব্যুরোক্র্যাটদের উপর আস্থা রেখেছিল, ব্যুরোক্র্যাটরা তাকে বাঁচাতে পারেনি। এখন বিএনপিকে যেটা করতে হবে, জনগণকে সাথে নিয়ে ঢাকা শহরকে বা জনগণকে দিয়ে বাধ্য করাতে হবে। সেনাবাহিনী বলি, ডক্টর ইউনূস বলি, জনগণের শক্তিটা, সম্মিলিত শক্তিটা, সেই শক্তির কাছে তারা বাধ্য। এবং বাধ্য হওয়ার পরে স্যার যেটা বললেন সেটা হবে, প্ল্যান বি হবে, প্ল্যান সি হবে। হোক, তখন তো আমরা টাইম পাবো, আমরা তখন আবার সৈন্য জোগাড় করার, আমরা নতুন করে ঘুরে দাঁড়াবার টাইম পাবো। এখন তো আমাদের টাইম নেই। এখন যদি আমরা ভরসা করে বসে থাকি বিএনপি যে ওয়াকারুজ্জামান তাদেরকে ডিসেম্বরের মধ্যে যে কোনো ভাবে হোক নির্বাচন পাইয়ে দেবে, তাহলে বোকার স্বর্গে বাস করছে। জি, ডক্টর কালিমুল্লাহ কি একই মত করেন? আমি শেষ করছি। ডক্টর কলিমুল্লাহ কি একই মত পোষণ করছেন? দেখুন, আমি তো আগেই বলেছি দ্বিমত পোষণের কোনো সুযোগ নেই, এবং বিএনপির পক্ষ থেকে আজকে সাফ বলে দেওয়া হয়েছে আমরা যেটা বলছি, যে ডিসেম্বরে যদি নির্বাচনের আয়োজন না করা যায়, ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর নয়, পারলে তার আগে, তাহলে বাংলাদেশে আর কখনো নির্বাচন হবে না। সাফ কথা, খেয়াল করেন, তারা কিন্তু রেজিস্টার্ড মেইন স্ট্রিম একাধিকবার সরকার গঠন করা দল, তারা আপনার নবগঠিত দল নয়। এবং তারা দায়িত্ব নিয়ে বলেছেন আজকে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা না গেলে বাংলাদেশে আর কখনো নির্বাচন হবে না। খেয়াল করেন, এটা কিন্তু আপনার বিপ্লবী কায়দার জুনায়েদ সাকি পরিচালিত রাজনৈতিক দল নয়, এটা আমাদের কমরেড ফরহাদ মজহারের বয়ান নয়। খেয়াল করেন, এটি কিন্তু বিএনপির অফিসিয়াল বয়ান। এবং আরেক ধাপ এগিয়ে গতকালই বলে দিয়েছেন দুদু মহোদয় যে উনি যদি না পারেন, তার ক্যাপাসিটিতে না কুলোয়, আমরাই তারিখ দিয়ে দেবো। মানে কতটা ডেসপারেশন থাকলে মানুষ এ ধরনের উক্তি করে। তারা কিন্তু আপনার স্প্লিন্টার গ্রুপের লোক না, মেইন স্ট্রিম রাজনীতি করা লোক, দায়িত্বশীল লোক এবং টপ ব্রাস অফ দ্য পার্টি। বুঝতে পারছি, বিএনপি চেষ্টা করছে। এখন অনেক সময় রাজনীতির ভাষাটাও অনুধাবন করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে, মুশকিলও আছে। দেখা যাক কি হয়। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মঞ্জুরুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনারা ভালো থাকুন, আপনাদেরকে ধন্যবাদ। এই ছিল আমার এখনকার আয়োজনে। তবে রাজনীতিতে
আহ, বাংলাদেশে আমরা যেমন গণতন্ত্র কামনা করি, ঠিক তেমনি নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। আর নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সবচেয়ে সম্পর্কিত থাকে রাজনৈতিক দল। রাজনৈতিক দলই জনগণকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আহ, যেই নির্বাচন নিয়ে যেই গড়িমসি টালবাহানা আমরা দেখছি, এখান থেকে রাজনৈতিক দলগুলো আসলে কোন দিকে এই সরকারকে ধাবিত করে সেটি এখন মুখ্য হয়ে উঠেছে। এবং আহ, রাজনৈতিক দলগুলো তাদের সুবিবেচনাপ্রসূত চিন্তা করে জনগণকে সেই নেতৃত্বটি দিবেন, যাতে দেশের অখণ্ডতা, দেশের ভেতরে যে একটা দেশের ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, একটা যুদ্ধ পরিস্থিতির কথা বলা হচ্ছে, যেটি ভয়ঙ্কর, ভয়াবহ, এমনকি রাষ্ট্র কাঠামোই ভেঙে চুরমার হওয়ার আশঙ্কা, সেই জায়গাটিতে একমাত্র রাজনৈতিক দলগুলোই পারে বাংলাদেশকে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে। তারা সেগুলো জনগণকে সঙ্গে নিয়ে করবে এবং এই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না, বাংলাদেশ তার লক্ষ্য হারাবে না। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।